সোমবারে নিজ বাসভবন বারিধারা ডিওএইচএস থেকে মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। উনি ১/১১, যেটা আমাদের জাতীয় জীবনের একটি কলঙ্কিত অধ্যায়, সেই ১/১১ প্রধান কুশীলবদের একজন ছিলেন। তো একদিন যেতে না যেতেই বুধবারে আরো একজন ওই ১/১১ কুচক্রীদের এক সদস্য, প্রমিনেন্ট সদস্য, যিনি ওই সময় ডিজিএফআই এর একজন পরিচালক ছিলেন, সেই শেখ খালেদ মামুনকে অ্যারেস্ট করা হয়। সেও লেফটেন্যান্ট জেনারেল। দুজন লেফটেন্যান্ট জেনারেলকে অ্যারেস্ট করা হয় এবং তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে অন্যান্য যেসব চরিত্রগুলো তখন আমরা দেখেছিলাম বা প্রকাশ্যে আসে নাই, পেছন থেকে লিড দিচ্ছিল, তো এবং অবশ্যই প্রকাশ্যে যারা আসছিল তাদেরকে একে একে হয়তো আইনের আওতায় আনা হবে। এবং নিশ্চিতভাবেই এই দুটো হাই প্রোফাইল গ্রেফতার আমাদের কে আশ্বস্ত করে এবং একই সাথে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যারা যেসব কুশীলবদের, যেসব এই কুচক্রীদের যেসব লোকজন বিদেশে পালাতে পারে নাই বা আত্মগোপন করতে পারে নাই। আমরা জানি যে তখনকার নামগুলো কি ছিল। ব্রিগেডিয়ার রুমি ছিল, অবশ্যই সেনাপ্রধান মঈন আহমেদ সেই লোকটাও ছিল, এবং জেনারেল রুমি বলে আরেকজন ছিল। তো ফখরুদ্দিনের কথা তো বলাই বাহুল্য, সিভিলিয়ান ফ্যাসাদ ছিল সে ওই ১/১১ সেই সেই ভয়াবহ অধ্যায়ের ভেতরে, যারা চুরিচামারিও করেছে, রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল এবং গণতন্ত্রের যে একটা যাত্রা আমাদের শুরু হয়েছিল, নবযাত্রা ১৯৯১-এ নির্বাচনের মাধ্যমে, সেটা একেবারে একটা ফুল স্টপ, টেম্পোরারিলি হলেও একটা জ্যোতি টেনেছিল, যেটা সেই ২০২৬-এর ইলেকশনের পরে সেই মানে ১৮-১৯ বছর ধরে একটা ১৭-১৮ বছর ধরে একটা ভয়ঙ্কর, ১৯ বছর হয়ে গেছে, একটু ভয়ঙ্কর অধ্যায় ছিল। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এখানে জেনারেল মাসুদকেও মামলা দেওয়া হয়েছে, কি মানব পাচার মামলা। সে জড়িত ছিল মানব পাচারে, সে আদম ব্যবসা করত এবং তার বিরুদ্ধে এই মানব পাচার জনিত অভিযোগ ছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, বিএনপি নেতারাও বলছেন এবং মোটামুটি এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে উনি গ্রেফতার হয়েছেন ১/১১ তার ভূমিকার কারণে এবং পরবর্তীতে অভ্যুত্থানের পরবর্তীতে যে তারেক রহমানের প্রতি যে, যিনি আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রতি যে নির্মম নির্যাতন চলে সে তার কারণেই হয়েছে। এই লেফটেন্যান্ট জেনারেল মামুনকেও একই কারণে গ্রেফতার করা হয়েছে। তার ক্ষেত্রে দেখানো হচ্ছে যে উনি জুলাই আন্দোলনের সময় একটা হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি জানি না উনি জড়িত থাকলেও থাকতে পারেন, কোর্ট যেহেতু আমলে নিয়েছে হয়তো জড়িত আছেন, কিন্তু তারা যে ১/১১-তে যেসব কাণ্ড ঘটিয়েছে সেগুলো তো সরাসরি করা যেতে পারে। এখন এটা দেখতে হবে যে আইন বিভাগ কিভাবে দেখছে বা সরকার মামলাগুলো কিভাবে পরিচালনা করতে চাচ্ছে সেটার ভিতরে। এটা এখন আইনের ফাঁকগুলো এরা বেড়ে যেতে পারে কিনা। ১/১১-তে যেটা হয়েছিল ওটা তো ট্রিজন মামলা হয়ে যায়, আমাদের স্বল্প বুদ্ধিতে আমরা এরকমই বুঝি। তো আর ওই যে ওরা তো এখন হাতছাড়ার বাইরে, ওই মানে আমাদের গ্রিপে আনা তো ডিফিকাল্ট। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, রুমি, বারি, তো যারা আছে তাদেরকে নিয়ে, এবং আমাদের জাতিরও জানার একটা অধিকার আছে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তাদের পিছনে একটা রাজনৈতিক ব্যাকিং এর অভিযোগ আমরা শুনতে পাই, না হলে ২০০৮-এর ইলেকশনটা এরকম ভাবে হয় না যে বিএনপি ২৮টা ২৯টা আসন পেয়ে পাওয়ার মতো দল তখনও ছিল না, এখন তো আর দেখে নেয়নি 2/3 মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে। তখনও তাদের এত দৈন্যদশায় পড়ে নাই যে এই কয়টা আসন তাদের পেতে হবে। কিছু তো হয়েছিল, একটা হয়েছিল। তো এই ১/১১-কে স্বাগত জানিয়েছিল কারা? তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অন্যতম ব্যক্তি, যিনি এই একে অভিনন্দন জানিয়েছিলেন।
ফখরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি ছিলেন। পরবর্তীকালে যখন একটা -2 ফর্মুলাটা আসলো, তখন দেখা গেল যে আসলে খালেদা জিয়াকে মাইনাস করাটাই তাদের উদ্দেশ্য ছিল। কারণ উনি তো তার মতো করে কিছুদিন উনি ছিলেন, গ্রেফতার ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল ইলেকশনে তো আওয়ামী লীগকে আনার জন্য ডিজিএফআই যা যা করণীয় করার সেগুলো করেছেন। এই ভদ্রলোক যে মামুন অ্যারেস্ট হলো, ভদ্রলোক বলাটা মানে কথার কথা আর কি, তো যে অ্যারেস্ট হলো সেই লোক তো পরবর্তীতে ডিজিএফআই এর ডিজিও হয়, মানে লয়ালি সার্ভ করার পুরস্কার উনি পান। যেমন এই 8 বছর ধরে ইয়ের মাসুদ ইয়েতে ছিলেন, অস্ট্রেলিয়ার হাই কমিশনার ছিলেন, এরকম হয় নাই আগে। আর এই আদম ব্যবসা এবং আরো নানাবিধ টাকা পয়সার সুযোগ পাওয়া যায়, এবং আওয়ামী লীগের বি টিমের যে জাতীয় পার্টি, সেটার হয়ে উনি দুবার এমপি হন, ফার্স্ট সেকেন্ড ইলেকশনের ভিতরে এমপি হন। তো আর এই লোকটা এটাও আমাদের খুঁজে বের করতে হবে যে একজন রক্ষী বাহিনী থেকে উনি কোনো রকম ট্রেনিং, ভাটিয়ারির কোনো ট্রেনিং ছাড়া, তখন অবশ্য কুমিল্লাতে ছিল হয়তো মেডিকেল মিলিটারি একাডেমিতে, কোনো ট্রেনিং ছাড়া এই লোক হয়ে গেল একেবারে 9ম পদাতিক ডিভিশনের প্রধান, যেটা আমাদের একটা খুব ভাইটাল একটা ডিভিশন, যেটা ইয়েতে সাভারেজার সেন্টার, যেমন সেই ডিভিশনটাই মুখ্য ভূমিকা পালন করেছিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে প্রেশারাইজ করার জন্য। অন্যান্য যারা উপদেষ্টা ছিলেন, যারা আইনানুগভাবে উপদেষ্টা হয়েছিলেন, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য তারা এগুলো করেছিল। তারা ট্যাঙ্ক নামিয়ে দিয়েছিল ঢাকা শহরে, এবং ভুয়া একটা জাতিসংঘের চিঠি দিয়ে সৈন্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল তারা। তো জাতির জানার অধিকার আছে, এবং এটা এই 1/11 ঘটনাগুলো পুরোপুরি নানা বইয়ে আসছে। তো বইয়ের ক্ষেত্রে যা হয়, সবাই তার ভার্সন, মইনুল আহমেদও একটা বই লিখে ফেলেছে, এবং এখানে সাফাই গাওয়ার অনেক রকম প্রচেষ্টা করেছে। মাসুদ সাহেব বই টই লেখা নাই, তার আবার সে ওই ট্যাঙ্ক নিয়ে নিরস্ত্র সিভিলিয়ানদেরকে হুমকি ধামকি দেওয়া, ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করা, করে এক ধরনের এক্সটর্শন করা, এগুলোতে উনি আর বেশি সিদ্ধহস্ত ছিল। আর এই লোক মামুন, উনি জেনারেল মামুন দাবি করলো যে উনি নাকি তারেক রহমানের যাতে জামিন হয় সেই জন্য উনি বারবার বলেছেন। উনি ডিজিএফ এর একজন পরিচালক ছিলেন, ওনার এতই ক্ষমতা যে উনি এই উপদেশ দিতে পারেন যে তাকে জামিন দেওয়া হোক। হ্যাঁ, উনি মানে কি, মানে সর্বা তো নিজেই নিজেকে উনি তো এক ধরনের ইয়ে স্বীকার করছেন। একদিকে বলছেন যে উনি দায়িত্ব পালন করেছেন মাত্র, দায়িত্ব পালনের কি এটাও ছিল যে তারেক রহমানকে ইয়ে করার জন্য? এখন আপনি টু কারি ফেভার উইথ দ্য প্রাইম মিনিস্টার, আপনি এখন এই সব দাবি নিয়ে আসছেন, এবং তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। আমরা চাই যে 1/11 জড়িত থাকার জন্যই তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, এবং 1/11 ঘটনাগুলো বের করার জন্য তদন্ত করা হোক, এবং তাদেরকে উইটনেস হিসেবে রাখা হোক, এবং ভবিষ্যতের যেন একটা 1/11 না হয় সেরকম ব্যবস্থাগুলো নেওয়া হয়। আরো একজন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, এখন তার রক্ষী বাহিনীর কোনো অফিসার নাই, মানে আমি বলতেছি যে এই টাইপের মানুষ যাতে সামরিক বাহিনীর এরকম ইনফ্লুয়েন্সিয়াল অবস্থায় না আসতে পারে, এই লেফটেন্যান্ট জেনারেল মামুনের মতো যারা ভেন্ডিকটিভ এবং তারা ক্ষমতার চরম অপব্যবহারকারী লোকজন যাতে আর মাথাচাড়া না দিতে পারে, এটা আমাদের সেনাবাহিনীর জন্য, মানে সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন, এটার জন্যই এটা খারাপ।
এবং 1/11টাই লাস্ট এরকম ধরনের ঘটনা যেন বাংলাদেশে হয়ে থাকে হয়। ধন্যবাদ।